ওকে, গত ক্লাসেও আমরা প্রবাবিলিটির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম মোটামুটি। গত দুইটা লেকচারে প্রবাবিলিটির যে ধারণাটা সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি সেটা মোটামুটি আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা প্রবাবিলিটির যে ফর্মাল লেকচারটা, মূলত ফর্মাল লেকচারটা আজকে শুরু করতেছি, যেখানে মানে বই পুস্তক বা টেক্সট বুক গুলোতে কেমন প্রবাবিলিটির ধারণা দেওয়া আছে। তো নর্মালি আমরা যখন প্রবাবিলিটির কথা বলি তখন দুই ধরনের স্ট্যাটিস্টিক্যাল থিঙ্কিং বা রিজনিং প্রসেসের কথা বলা হয় থাকে। একটাকে বলা হয় প্রবাবিলিস্টিক রিজনিং, আর একটাকে বলা হয় আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিজনিং। প্রবাবিলিস্টিক রিজনিংটা হচ্ছে এরকম, ধরেন এখানে ওরা একটা এক্সাম্পল আছে, দেখেন যে সাপোজ আই নো এক্স্যাক্টলি দ্য প্রপোর্শন অফ কার মেক্স ইন ক্যালিফোর্নিয়া, দেন আই ক্যান ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দি ফার্স্ট কার আই সি ইন দ্য স্ট্রিট ইজ এ ফোর্ট। দিস ইজ দ্য প্রবাবিলিস্টিক রিজনিং বিকজ আই নো দ্য পপুলেশন অ্যান্ড প্রেডিক্ট দ্য স্যাম্পল। তার মানে সেটা হচ্ছে, ধরেন আপনি আপনি রাস্তায় বের হলেন, হ্যাঁ সাপোজ রাস্তায় বের হলে আপনি চিন্তা করলেন যে আজকে আমি রাস্তায় যতগুলো কার দেখবো তার মধ্যে প্রথম যে কারটা দেখবো সেটা হবে টয়োটা কার। ঠিক আছে, বা টয়োটা কোম্পানির তৈরি। তো এটা হচ্ছে প্রবাবিলিটি যে আপনার এটা দেখার সম্ভাবনা। এখন রাস্তাতে কতটা কার থাকবে, মানে নাম্বার অফ পপুলেশন, সেটা আপনাকে এখান থেকে জানতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে মূলত প্রেডিক্ট করতে হবে। এখন যদি আমরা বলি যে ঢাকা শহরে 5,000টা কার আছে, সাপোজ ধরে নিলাম, তাহলে 5,000টা হবে আমাদের হচ্ছে নাম্বার অফ পপুলেশন। আর আমরা এটার মধ্যে থেকে প্রথম যে কার্ডটা আপনি রাস্তায় বের হলে দেখবেন সেটা হবে টয়টার তৈরি, তাহলে সেটা হবে আমাদের স্যাম্পল। এটাকে হচ্ছে এই ধরনের রিজনিংকে বলা হচ্ছে প্রবাবিলিস্টিক রিজনিং। তারপর হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিজনিং। স্ট্যাটিস্টিক্যাল রিজনিংটা হচ্ছে এরকম, নাও সাপোজ দ্যাট আই ডু নট নো দ্য প্রপোর্শন অফ কার মেক্স ইন ক্যালিফোর্নিয়া বাট উড লাইক টু এস্টিমেট দেম। I observed a random sample of cars in the street and then I have an estimate of the proportions of the population. This is the statistical reasoning. আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে, ধরেন আপনি ঢাকা শহরের মোট কয়টা কার আছে, 5,000টা না 3,000টা না 4,000টা, সেটা আপনি জানেন না। ওকে ফাইন, সমস্যা নেই। এখন রাস্তাতে আপনি যতগুলো কার দেখবেন, হ্যাঁ, তার মধ্য থেকে তাদের উপরে ভিত্তি করে আপনি ঢাকা শহরে কয়টা কার আছে। ধরেন আপনি মোহাম্মদপুরে থাকেন, যদিও মোহাম্মদপুরে ইদানিং অনেক ডাকাত বেড়ে গেছে এবং ডাকাতদের একটা মোটামুটি দেখা যাচ্ছে যে কেন্দ্রস্থল এটা মোহাম্মদপুর পরিণত হয়েছে। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন, বাট দেয়ার মাস্ট বি সামথিং, সো লেট ইট হ্যাপেন বাই কন্টেস্ট। ওকে, সো এখন ধরেন আপনি মোহাম্মদপুরে থাকেন, ঠিক আছে। তা এখন মোহাম্মদপুরে তারপরে সকালবেলা মোহাম্মদপুরের আপনি ধরেন জহুরি মহল্লায় থাকেন। ওখানে একটা মহল্লা আছে মোহাম্মদপুরে, জহুরি মহল্লা, নূরজাহান রোড, শাহজাহান ঠিক আছে। তারপর হচ্ছে তাজমহল রোড, ওখানে মোটামুটি গেলে মোগল সাম্রাজ্যের যে জিনিসগুলো মোহাম্মদপুরে গেলে ওটা জানা যায়, শেরশাহ রোড, হ্যাঁ যা আছে মোটামুটি সব যাবতীয় মোগল সাম্রাজ্যের নাম, কেউ যদি ইতিহাস না পড়েন মোহাম্মদপুরে একবার যাবেন, মোটামুটি একবার ঘুরলে আপনি মোটামুটি সব মোটামুটি নাম করা যারা ইয়ে ছিল ওদের ইয়ে জেনে যাবেন। আচ্ছা যাই হোক, তো মোহাম্মদপুরে আপনি ধরেন হচ্ছে জহুরি মহল্লায় থাকেন, ঠিক আছে। এখন জহুরি মহল্লাতে থেকে আপনি বের হওয়ার পরে কার দেখলেন এরকম, আপনি মানে রিক্সায় উঠলেন, রিক্সায় করে অফিসে আপনি গেলেন ধানমন্ডি পর্যন্ত, ঠিক আছে। ধানমন্ডি যাওয়া পর্যন্ত আপনি রাস্তায় কার দেখলেন ধরেন প্রায় 30-40টার মতো, 40টা ধরলাম। তো এটার উপর আপনি ভিত্তি করে ধরলেন যে মোটামুটি যদি এই অল্পটুকু এরিয়ার মধ্যে 40টা কার আমি দেখে থাকি তাহলে ঢাকা শহরে কয়টা কার হতে পারে। তো মানে হচ্ছে বেসড অন স্যাম্পল উই আর ট্রাইং টু প্রেডিক্ট দ্য পপুলেশন। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল রিজনিং। তাহলে কি স্ট্যাটিস্টিক্যাল রিজনিং এবং প্রবাবিলিস্টিক রিজনিং এর মধ্যে পার্থক্য? প্রবাবিলিস্টিক রিজনিং এ হচ্ছে আমরা পপুলেশন সম্পর্কে জানি, পপুলেশনের ভিত্তি করে আমরা স্যাম্পলকে প্রেডিক্ট করার চেষ্টা করি, এটা হচ্ছে প্রবাবিলিস্টিক রিজনিং। আর স্ট্যাটিস্টিক্যাল রিজনিং এ হচ্ছে আমরা স্যাম্পল সম্পর্কে জানি, স্যাম্পল উপর বেস করে আমরা পপুলেশনকে প্রেডিক্ট করার চেষ্টা করি। ওকে, এবার আসেন হোয়াট ইজ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির আমরা গত ক্লাসে এবং তার পূর্ববর্তী ক্লাসে আমরা অনেক ধারণা দেখেছি। এখানে দেখেন প্রবাবিলিটির এখানে মূলত আমরা বাই ইউজিং প্রবাবিলিটি উই বেসিক্যালি মেজার হোয়াট, আসলে প্রবাবিলিটি দিয়ে আমরা কি পরিমাপ করার চেষ্টা করি। যেহেতু এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুল, তো দেয়ার মাস্ট বি সামথিং রিলেটেড উইথ প্রবাবিলিটি। তো এখানে আমরা মূলত প্রবাবিলিটি দিয়ে যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস হাউ ওপেন, হ্যাঁ, সেটা কত, হাউ ওপেন
হয়ে থাকে বা হাউ ওপেন সেটা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো আমরা মেজার করে থাকি। মানে আমরা মূলত এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করার চেষ্টা করে থাকি। এখন এখানে আমাদের অ্যান হচ্ছে এই ফ্রিকোয়েন্সির এটা, অ্যাজ অ্যান গেটস লার্জার স্যাম্পল থেকে আমরা পপুলেশন, আর হাউ ওপেনটা হচ্ছে মূলত রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডেটার উপর ভিত্তি করে আমরা প্রবাবিলিটিটা দেখার চেষ্টা করি। তো এই প্রবাবিলিটির সাথে বেসিক কনসেপ্টের কথা আমরা আলোচনা করেছিলাম, এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম, ইভেন্টের কথা বলেছিলাম। তো এখানে জাস্ট একটা ফর্মাল ডেফিনেশন, অ্যান এক্সপেরিমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অবজারভেশন অর মেজারমেন্ট ইজ অবটেন। অর্থাৎ এক্সপেরিমেন্ট হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আমরা অবজারভেশন বা মেজারমেন্টটাকে, পরিমাপটাকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ইভেন্টটা হচ্ছে অ্যান ইভেন্ট ইজ অ্যান আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট। আপনি যদি কোনো গবেষণা করেন তাহলে সেটার আপনি ফল পাবেন। হুম? তো ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই আ ক্যাপিটাল লেটার। নর্মালি এটাকে একটা ক্যাপিটাল লেটার দ্বারা ইভেন্টটাকে প্রকাশ করা হয়। এবং প্রবাবিলিটির সবচেয়ে বেসিক এলিমেন্ট কি সেটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে এটা হচ্ছে ইভেন্ট। কারণ যদি ইভেন্ট সংগঠিত নাই হয় বা বা ইভেন্টের কোনো কিছু নাই থাকে তাহলে কিন্তু প্রবাবিলিটি হবে না। সো দ্য বেসিক এলিমেন্ট টু হুইচ প্রবাবিলিটি ইজ অ্যাপ্লাই, ইভেন্টের উপরে ভিত্তি করে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে খেয়াল রাখবেন, এক্সপেরিমেন্ট আপনার হবে কিন্তু এক্সপেরিমেন্টের উপরে কিন্তু আমরা প্রবাবিলিটি অ্যাপ্লাই করবো না। আমরা অ্যাপ্লাই করবো এক্সপেরিমেন্টের যে আউটকাম বা ফলাফল সেটার উপরে, মানে ইভেন্টের উপরে আমরা প্রবাবিলিটির রুলটা বা কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করবো। when an experiment is performed a particular event either happens or it doesn't। আচ্ছা, যখন একটা পরীক্ষণ করা হয় তখন হয়তো সেটা হতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে অথবা ঘটবে না। ঠিক আছে, এটা মূলত বিশেষ করে এটার একটা মানে ক্লাসিক এক্সাম্পল হতে পারে যে রাস্তার ধারে হচ্ছে বিশেষ করে মেয়েদের স্কুল কলেজের সামনে চার রাস্তার কিছু সেনাবাহিনী দেখা যায়। ঠিক আছে, চার রাস্তার এদের কাজ হচ্ছে যে মেয়েদেরকে উত্ত্যক্ত করা। তো আমরা এদেরকে স্কুলে থাকতে এদের নাম দিয়েছিলাম চার রাস্তার সেনাবাহিনী। ঠিক আছে, মানে আমাদের ওখানে যে ইয়াটা ছিল, স্কুলটা ছিল মেয়েদের হাই স্কুল, তো ওটা হচ্ছে চার রাস্তার মোড়ের একটা সাইডে ছিল, যার কারণে চার রাস্তার সেনাবাহিনী আমরা নাম দিয়েছিলাম। তো সেখানে কিছু কিছু লোকজন যেত, ওরা দাঁড়িয়ে থাকতো, তো ওদের নাম হচ্ছে চার রাস্তার সেনাবাহিনী। তো ওই চার রাস্তার সেনাবাহিনীদের কাজটা ছিল তারাও কিন্তু এক্সপেরিমেন্ট করতো। সেটা কি, ধরেন কোন একটা মেয়েকে র্যান্ডম দেখতো, র্যান্ডম নাম্বারের কনসেপ্ট এটা, হ্যাঁ, জাস্ট ফানি অর্থে বলতেছি, কেউ মানে অন্যদিকে নেবেন না। ফানি অর্থে যেন একটু খেয়াল থাকে আপনাদের, যেহেতু প্রবাবিলিটির এটা অনেক দায় একটা কনসেপ্ট। হ্যাঁ, বাট এটা মানে লাইফ টাইম আপনাদের মোটামুটি কাজে দিবে। সেটা হচ্ছে, তো এই চার রাস্তার সেনাবাহিনীদের কাজটা ছিল যে র্যান্ডমলি কোনো মেয়েকে উত্ত্যক্ত করা। মানে তারা তো আর এমন না যে তাদের ওখানে পরিচিত মেয়ে আছে ওকেই তারা ডিস্টার্ব করতে গেছে, তা কিন্তু না। তারা র্যান্ডমলি এই কাজটা করতো। তো র্যান্ডমলি কাজটা করা মানে হচ্ছে এটাকে বলা র্যান্ডম নাম্বার, কারণ ওখানে স্কুলে ধরেন 300 400 মেয়ে আছে, তার মধ্যে যে কোনো একজনকে বা দুজনকে তারা হচ্ছে উত্ত্যক্ত করার কাজটা করতো। তো তারা যখন উত্ত্যক্তটা করতো, এই উত্ত্যক্ত করার বিষয়টা ছিল তাদের এক্সপেরিমেন্ট, মানে যদি লাইগা যায় এরকম আর কি। মানে অনেক সময় দেখা যায় না যে অনেক সময় অনেকের এটার মধ্যে থেকে অনেকের সম্পর্ক হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের আহ, তরুণদের মাথার নাইনটিসের যুগে, মানে আমাদের দেশের তরুণদের নাইনটিজ এবং এইটিজ সেভেন্টিজের দিকে আমাদের দেশের যুব সমাজের মাথা খেয়েছিল আমাদের বাংলাদেশি মুভিগুলো। কারণ সেটা একমাত্র একটা জিনিসই শিখেছে, ভালোবাসা ছাড়া ভাই জীবনে কিছুই নেই। তারপরে এরপরের শতাব্দী থেকে শুরু হয়েছে নতুন জিনিস, সেটা হচ্ছে লোকজনকে উগ্রবাদিতা শেখানো হয়েছে। ঠিক আছে, মানে উগ্রবাদী আচরণ সেটা হয়েছে শিখানো। তো দুইটার এক্সট্রিমে যাওয়ার কারণে যেটা হচ্ছে, নাইনটিজ দশকে যারা আছে তারা মোটামুটি কিছুটা হলে বাস্তববাদী হয়ে গেছে ইন দ্য উইথ দ্য প্যাসেজ অফ টাইম, বাট উগ্রবাদী যারা আছে এরা উগ্রবাদী আছে। ওদের আচরণ হচ্ছে মার ধর ধর, মার মার কাট কাট, এরকম আর কি। দেখো, ওটা সাইকোলজিক্যাল বিষয়। তো এখন তো আপনার সেখানে ধরেন হচ্ছে কোনো একটা মেয়েকে তারা যখন ডিস্টার্ব করে, তো এটার ফলাফল হতে পারে কি দুটো। একটা ফল হতে পারে, ডিস্টার্ব করলে যদি মেয়েটা যদি উত্ত্যক্ত করলে যদি মেয়েটা ধরেন তার প্রস্তাবে রাজি হয়, তাহলে হয়তো সেটা সম্পর্ক হবে, মানে প্রবাবিলিটিতে একটা ইভেন্ট যুক্ত হবে। আবার উল্টাটাও হতে পারে, হয়তো মেয়ের স্যান্ডেলের বাড়িও সে খেতে পারে। ঠিক আছে, তো দুইটা প্রবাবিলিটির মধ্যে যে কোনো একটা হতে পারে। আবার এটার ব্যতিক্রম হতে পারে, যেহেতু আমি মানে এক্সাম্পলটা দিলাম। আর একটা হতে পারে যে এরকম, ধরেন আপনি একটা স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলেন, সেখানে সবাই হচ্ছে মেয়ে পড়ে, আপনি হচ্ছেন একমাত্র ছেলে, তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন, তাহলে এক্ষেত্রে মেয়েরা আপনাকে মোটামুটি এটা অ্যাডাম টিজিং করবে, এটা নিশ্চিত। তখন হয়ে যাবে উল্টা, হ্যাঁ, তখন নারীর ক্ষমতায়ন, হ্যাঁ। সো তখনকার বিষয় হচ্ছে আলাদা জিনিস। তো এ ধরনের ইভেন্টগুলো এক্সপেরিমেন্ট হতে পারে, এক্সপেরিমেন্টের ফলে কি আসবে, ইভেন্ট আসবে।
আচ্ছা, এক্সপেরিমেন্ট ইভেন্টের এখানে একটা এক্সাম্পল আছে দুটো। সেটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে টস ডাই, যদি হচ্ছে যে ছক্কার মানে বা লুডুর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, আমরা যদি লুডুর এই 6টা গুটি আছে, যদি একবার গুটি চাল দিই, তাহলে হচ্ছে প্রথমবার আমরা দেখলাম যে প্রথমবার ওড নাম্বার বা বিজোড় সংখ্যা কোনটা আসতেছে। সেটা হতে পারে একটা এক্সপেরিমেন্ট বা সরি একটা ইভেন্ট। আবার আবার আমরা দেখি যে আপনার আমরা যখন হচ্ছে গুটি একবার চাললাম, তখন দুই থেকে বেশি কোন সংখ্যাগুলো কোন সংখ্যা আসতেছে, সেটা আমাদের একটা ইভেন্টের হতে পারে। আবার আমরা যদি কারো রেকর্ড ধরেন একটা ক্লাসে, যখন এখন আজকে আপনারা ক্লাসে আসেন আপনারা যে কয়েকজন, তা আপনাদের যদি এইজ আমরা রেকর্ড করতে যাই, ঠিক আছে, যদিও একটা ফানি জিনিস আছে যে মেয়েদের বয়স, ছেলেদের ইনকাম, আর আপনার বাবা কি করেন, এই 3টা জিনিস কাউকে বলতে নেই। এটাকে বলে সিক্রেট। হ্যাঁ, জেন্টেলম্যান বা জেন্টেল উইমেন সিক্রেট বলে এই 3টা জিনিসকে ধরা হয়ে থাকে। যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট আমি অনেক দেশে মোটামুটি এই জিনিসটা দেখেছি যে অনেকে এই এগুলো মেনে চলেন আর কি। হুম। এবং বিশেষ করে জাপানে আপনি যদি কারো মহিলাদের বয়স জিজ্ঞেস করেন, তাহলে মোটামুটি খবর আছে আপনার। হ্যাঁ, ওখানে কথা হচ্ছে যে মহিলারা মানে জাপানি মহিলারা সহজে বয়স্ক হয় না। পুরুষ বুড়া হতে পারে, তার এই ইয়ে হয়ে যেতে পারে, সে খোঁড়া হয়ে যেতে পারে, সমস্যা নেই, বাট মহিলারা ফর এভার গ্রিন। হ্যাঁ, কারণ জাপানি মহিলাদের কোনোদিন ওল্ড বলা যায় না, এটাতে ওরা রাগ করে এবং গালি হিসেবে ধরে ওরা। বুঝছেন? আর অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে আসলে কালচারের। তো যাই হোক, আপনি ধরেন কারো এজ রেকর্ড করতে যাচ্ছেন, তো একজনের এজ রেকর্ড করলেন, ধরেন একজন পার্সন তার বয়স হচ্ছে 30 বছর। তো সেটা একটা আমাদের আপনার ইভেন্ট হতে পারে। আবার আমরা ধরলাম যে আমাদের ক্লাসে 65 বছরের চাইতেও কেউ আছেন কিনা বেশি বয়স্ক, যদি আমাদের ক্লাসে এরকম কেউ নেই, বাট সেটাও একটা ইভেন্ট হতে পারে। আচ্ছা, এখন আমরা ইভেন্টের কথা তো বলছি, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2টা ঘটনা একই সাথে ঘটতেছে এবং তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্ষেত্রে যখন 2টা ঘটনা ঘটে, তখন দুই ধরনের মানে কয়েক ধরনের সিচুয়েশন হতে পারে। এক ধরনের সিচুয়েশনকে আমরা বলতেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ সিচুয়েশন, মানে যখন একটা ইভেন্ট ঘটবে তখন আরেকটা ইভেন্ট ঘটতে পারবে না। এটার একদম বাস্তবে বাস্তব এক্সাম্পল হচ্ছে কয়দিন আগে পত্রিকাতে এসেছিল, বাংলাদেশে একটা পত্রিকাতে, আপনারা দেখছেন কিনা, সেটা হচ্ছে যে এক লোক বিয়ে বিয়ে করতে গেছে, সেখানে তার চাচাতো বোন না মামাতো বোন বা তার সাবেক প্রেমিকা এসে হাজির হয়েছে যে সেও তাকে বিয়ে করতে চায়। তার মানে মানুষ একজন, বাট তাকে বিয়ে করার জন্য পাত্রী হয়েছে দুইজন। তো সেক্ষেত্রে তাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে যেতে হবে। মানে এখানে কিন্তু এখন 2টা ইভেন্ট হয়ে গেছে। ধরেন জরিনাও তাকে বিয়ে করতে চায়, কুলসুমও তাকে বিয়ে করতে চায়। তা এখন আবুল কি করবে? তো আবুলের কাছে একটাই অপশন আছে, যে কোনো একজনকে বিয়ে করা। মানে জরিনাকে বিয়ে করলে কুলসুমকে বিয়ে করতে পারবে না, কুলসুমকে বিয়ে করলে জরিনাকে বিয়ে করতে পারবে না। সো এখানে এ ধরনের ইভেন্ট হচ্ছে টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইফ ওয়ান ইভেন্ট ওকার্স দি আদার ক্যানট অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, এখানে তারা এই জিনিসটা, হ্যাঁ, টসের ডাই মানে হচ্ছে গুটির যে ছক্কা, আমাদের লুডোর যে চাল আছে সেটা দিয়ে তারা মূলত এক্সাম্পলটা এখানে দিয়েছে। ধরেন আপনার এক্সপেরিমেন্ট হচ্ছে আপনি আহ, লুডোর গুটির চাল দিলেন। তো এখন চাল দিলে আমরা ধরলাম যে আমরা প্রথমে দেখতে চাচ্ছি যে প্রথম চালে আমাদের কোনো বেজোড় সংখ্যা আসতেছে কিনা, এটা হচ্ছে একটা ইভেন্ট। আর দ্বিতীয় চালে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের যে নাম্বারটা আমরা গুটি চালে আসতেছে সেটা 2-এর চাইতে বড় কিনা। তো এই 2টা ঘটনা কিন্তু ভিন্ন, 2টা ঘটনা একসাথে ঘটতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, আবার যদি আপনি কয়দিন আগে ফেসবুকে আসছে না যে একটা গ্রুপ আছে যারা গ্রুপ চালু করছে, যেখানে যারা 3-4 বহু বিয়ের কথা মানে এটাকে খুব উদ্বুদ্ধ করতেছে। আমি দেখলাম কিছু আমাদের হুজুর সাহেবরা, দেখলাম যে মোটামুটি এরকম একজন 4 বিয়ে করছে, দেখলাম যে ওনার শ্বশুরও 4 বিয়ে করছে, তারপরে ওনার ভাই 4 বিয়ে করছে, ভাই না চাচা উনিও 4 বিয়ে করছে, এবং এটা নিয়ে ওনারা আবার লাইভ করতেছে। ভালো ইন্টারেস্টিং, মানুষ অনেক উন্নতি হয়েছে মানুষের। হুম। তো এখন অবজার্ভ, তারপর আরেকটা হতে পারে
আমরা যদি বলি যে ধরেন অবজার্ভ আর সিক্স এবং অবজার্ভ এবং হচ্ছে সি, এখন এটা হতে পারে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যদি আমরা প্রথমে ধরি ছয় উঠবে গুটিতে, তাহলে কিন্তু তিন উঠতে পারবে না, মানে ছয় উঠলে তিন ওঠার কোনো সম্ভাবনা নেই, এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ আমাদের, মানে একটা ঘটলে একটা ঘটতে পারবে না। কিন্তু যদি এরকম হয় নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে সেক্ষেত্রে যেটা হবে ওই যে যেটা বললাম, যে একজন সর্বোচ্চ চারটা পর্যন্ত যেহেতু বিয়ে করতে পারে, সে চারটা বিয়ে করলো, তাহলে সেক্ষেত্রে আসলে এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট তার ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা ব্যতিক্রম। আচ্ছা, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট এখানে অ্যান ইভেন্ট দ্যাট ক্যান নট বি ডিকম্পোজড ইজ কল্ড আ সিম্পল ইভেন্ট। আচ্ছা, একটা ইভেন্ট যেটাকে মূলত আমরা ডিকম্পোজ বা মূলত ভেঙে আমরা ধরেন সেটা অনেক ইভেন্টের সমন্বয় না, সেটা একটা সিঙ্গেল একটা ইভেন্ট হতে পারে বা খুবই সাধারণ একটা ঘটনা, সেটাকে আমরা বলতেছি মূলত সিম্পল ইভেন্ট। এবার সিম্পল ইভেন্টকে নর্মালি, মানে এটা বই টু বই ভ্যারি করে। নর্মালি এই বইটাতে যারা যে আলোচনাটা করছে এখানে তারা সাব স্ক্রিপ্ট দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছেন। ইচ সিম্পল ইভেন্ট উইল বি অ্যাসাইন্ড আ প্রবাবিলিটি মেজারিং হাউ অফেন ইট ওকার্স। প্রতিটা সিম্পল ইভেন্টের সাথে তারা একটা একটা করে প্রবাবিলিটি ভ্যালু দিয়েছেন এবং মেজার করেছেন হাউ ওপেন, কতবার বা কতটুকু, হ্যাঁ, বা কেমন তা এই জিনিসটা ঘটে। আর দি সেট অফ অল সিম্পল ইভেন্টস অফ আর এক্সপেরিমেন্ট ইজ কল দি স্যাম্পল স্পেস। যতগুলো সিম্পল ঘটনা আছে, সেই সিম্পল ঘটনাগুলো সমষ্টিকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। এটাকে আমরা বলতে পারি যে মানুষের জীবনে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে অনেক ঘটনা ঘটে, ঠিক আছে? এই সবগুলো ঘটনাকে যদি আমরা একসাথ করি, এটা হবে আমাদের স্যাম্পল স্পেস। ওকে, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি সিম্পল ইভেন্ট এবং সিম্পল স্পেসের ক্ষেত্রে, যেমন এক্ষেত্রে দেখেন যে আমরা এটা হচ্ছে আমাদের লুডোতে যে গুটিটা থাকে বা চালটা থাকে, সেটা চাললে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো ঘটনা আসতে পারে। তো আমরা যেটা কাজ করলাম, এককে আমরা ই 1 দিয়ে, দুইকে আমরা ই 2 দিয়ে, তারপরে হচ্ছে তিনকে ই 3 দিয়ে, এরকম করে করে ই 6 পর্যন্ত আমরা নিলাম। এখন একবার যদি আমরা চাল দিই, তাহলে এই ই 1 থেকে ই 6 পর্যন্ত যে কোনো কিছুই আসতে পারে। তার মানে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেট এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ই 1 কমা ই 2 কমা ই 3 কমা ই 4 কমা ই 5 কমা ই 6 সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান ইভেন্ট ইজ এ কালেকশন অফ ওয়ান অর মোর সিম্পল ইভেন্ট। এখন একটা ইভেন্ট আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো সিম্পল ইভেন্টের সমন্বয়ে কিন্তু একটা ইভেন্ট গঠিত হতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, যেমন আমরা যদি বলি ডাইটাকে আমরা টস করলাম, ঠিক আছে? আমরা ধরেন হচ্ছে যে একবার গুটি চাললাম, তো গুটি চালার পরে প্রথমবার আমরা দেখতে চাচ্ছি যে কোনো ওড নাম্বার আসতেছে কিনা। ওড নাম্বার মানে বিজোড় সংখ্যা আসতেছে কিনা। তা আমরা জানি একটা গুটিতে 1 থেকে 6 পর্যন্ত থাকে, মানে ই 1 থেকে ই 6, তার মধ্যে ই 1, ই 3 এবং ই 5, এই তিনটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। তার মানে আমরা প্রথমবার চাললে প্রথম ইভেন্টে যখন আমরা বলছি যে বিজোড় সংখ্যা আসতেছে কিনা, তার মানে ই 1, ই 3 এবং ই 5 এর মধ্যে যে কোনো একটা আসবে। তার মানে আমাদের এক্ষেত্রে এ ইজুয়াল টু, আমরা বুঝলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই 1 কমা ই 3 কমা ই 5। আবার যদি আমরা বললাম যে একবার গুটির চাল চালে দুইয়ের বেশি নাম্বার আসতেছে কিনা, তখন যেটা হবে যে দুইয়ের বেশি কি আছে, তিন আছে, 3 থেকে 6 পর্যন্ত সবগুলোই কিন্তু দুইয়ের চাইতে বেশি। তাহলে আমরা বি দিয়ে দিলাম কি, আহ, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই 3 কমা ই 4 কমা ই 5 কমা ই 6। এখন দেখেন এটাকে আমরা এভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের আশা করি ভেন ডায়াগ্রামের ধারণা আছে, কারণ এটা খুবই 9-10-এ আপনাদের সেট থিওরিতে ছিল, সাধারণ গণিতও ছিল, উচ্চতর গণিত যারা করেছেন সেখানেও এটা ছিল। আশা করি এটা ধারণা আপনারা জানেন। ওকে, সো প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, এখন একটা ঘটনা যে ঘটে সেটার প্রবাবিলিটিকে আমরা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করতে পারি। তো এটার একটা সূত্র আছে। এটা সূত্রটা হচ্ছে নাম্বার অফ টাইমস, সাপোজ দ্যাট অ্যান এক্সপেরিমেন্ট ইজ পারফর্ম অ্যান টাইমস। ধরে নিলাম আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম যেটা এন সময় পর্যন্ত করলাম, তাহলে দ্য রিলেটিভ ফ্রিকুয়েন্সি ফর অ্যান ইভেন্ট এ ইজ নাম্বার অফ টাইমস এ ওকার্স, সরি, ডিভাইডেড বাই and if divided by and if we let n get intermediary last, then n এর সংখ্যাটা ইন্টিগ্রেটেড লাস্ট মানে হচ্ছে n এর ভ্যালু এমন হচ্ছে যেটা ইনফিনিটি বা অসীমের দিকে যাচ্ছে, তখন আমরা সরি, আমি আসলে ক্লাসের কিছুক্ষণ আগেই রান্না করে তাড়াহুড়ো করে খেয়ে ক্লাসে আসছি, যাই হোক। আচ্ছা, লিমিট n
সেটা আমরা যাচ্ছে আমাদের ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তখন আমরা সেটাকে লিমিট দিয়ে সেটা প্রকাশ করতেছি। আর এফ মানে হচ্ছে নাম্বার অফ টাইমস ইভেন্ট এ ওকার্স ইজ ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে আমাদের নাম্বার অফ এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখন এই নাম্বার অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটির যেটা হয় যে প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তার মানে সরি, কোন একটা ইভেন্ট তার যদি একই মানে একেবারেই ঘটার সম্ভাবনা না থাকে, তখন সেক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ ইভেন্ট পি এ ইজ ইকুয়াল টু 0। আর যদি কোন একটা ইভেন্ট সেটা নিশ্চিত ঘটবে আমরা জানি, তখন সেটা হবে পি এ ইজ ইকুয়াল টু 1। আর আমরা এই যে প্রবাবিলিটির ক্ষেত্রে যে সিম্পল ইভেন্ট আছে, সিম্পল ইভেন্টের প্রত্যেকটা নিজস্ব প্রবাবিলিটি গুলো আছে, সেগুলোকে যদি আমরা একসাথে যোগ করি বা সামেশন করি, তাহলে এটার ভ্যালুটা হবে আমাদের 1 কিংবা 1। The probability of an event A is found by adding the probabilities of all the simple events contained in A. আচ্ছা, সো প্রবাবিলিটিকে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি? ফাইন্ডিং probabilities can be found using estimate from empirical studies। এম্পারিক্যাল স্টাডি গুলোর এস্টিমেট থেকে আমরা প্রবাবিলিটিকে বের করতে পারি, অথবা কমন সেন্স এস্টিমেট বেসড অন ইকুয়ালি লাইকলি ইভেন্টস। তো যেমন আমরা যদি বলি যে আমরা একটা কোয়েন টস করলাম, সো কোয়েনের ক্ষেত্রে আমরা বলি একটা পিঠকে বলি আমরা হেড, আর একটা পিঠকে বলি আমরা হচ্ছে টেল। সো এখন একবার যদি আমরা কয়েন টস করি, তাহলে সেটা কয়েন টস, যেহেতু কয়েনের দুইটা পিঠ আছে, তাহলে আমাদের যে প্রবাবিলিটি সেটা হবে 1/2 বা হাফ। আবার যদি আমরা এরকম ধরি, সাপোজ দ্যাট দি 10% অফ দি বাংলাদেশ পপুলেশন হ্যাজ রেড হেয়ার, দেন পরে পার্সন সিলেক্টেড অ্যাট র্যান্ডম, প্রবাবিলিটি রেড হেয়ার ইজ ইকুয়াল টু সরি 0.10। ওকে, okay. Using simple events, the probability of an event A is equal to the sum of the probabilities of the simple event contained in it। মানে আমরা যখন বলতেছি যে একটা ঘটনা A, তার প্রবাবিলিটি, তার মানে A এর সাথে বা A এর মধ্যে সম্পর্কিত যত ঘটনা আছে সেগুলো সামই হচ্ছে মূলত এটা। তাহলে আমরা এইভাবে বলতে পারি, ইফ দ্য সিম্পল ইভেন্টস ইন এন এক্সপেরিমেন্ট আর ইকুয়ালি লাইকলি। যদি আমরা একটা সিম্পল ইভেন্ট এক্সপেরিমেন্ট করি যেখানে অনেকগুলো সিম্পল ইভেন্ট আছে এবং সেগুলো প্রত্যেকটারই ঘটা ইকুয়াল সম্ভাবনা আছে, ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে তাদের ঘটার ইকুয়াল সম্ভাবনা আছে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা প্রবাবিলিটিটা বের করতে পারি। প্রবাবিলিটি এ ইজ ইকুয়াল টু এন এ ডিভাইডেড বাই এন নাম্বার অফ সিম্পল ইভেন্ট ইন এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সিম্পল ইভেন্টস। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল করলে করে দেখতে পারি, যদি আপনি একটা কয়েন আছে, সেই কয়েনটাকে আপনি দুইবার টস করেন। এখন টস করার পরে আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং অ্যাটলিস্ট ওয়ান হেড। আপনার একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? দুইবার টস করলেন একটা কয়েনকে, দুইবার টস করার পরে সর্বনিম্ন একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? তো তখন আমরা যে কাজটা করব, প্রথমবার কয়েনটাকে যখন টস করব তখন হেড অথবা টেল যে কোনোটা আসতে পারে। তারপরে বার যখন আমি টস করব, হেড পাইলাম ধরেন প্রথমবার, তারপরে যখন টস করব তখন হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। আবার যদি প্রথমবার আমরা টেল পাই, তারপরে আবার টস করলে হেড বা টেলের মধ্যে যে কোনোটা আসতে পারে। তার মানে আমাদের এখানে সিম্পল ইভেন্ট হচ্ছে যদি দুইটাই হেড হয়, প্রথম টস এবং সেকেন্ড টচের ক্ষেত্রে সেটা হচ্ছে এইচ। আবার যদি প্রথম টসের ক্ষেত্রে সেটা হেড এবং সেকেন্ড টসের ক্ষেত্রে সেটা টেল হয়, তাহলে এটার সিম্পল ইভেন্ট হবে আমাদের এইচটি। আবার টেইলের ক্ষেত্রে যদি প্রথমটা আমাদের টেইল এবং দ্বিতীয়টা হেড হয়, তারপরে এক্ষেত্রে আমাদের সিম্পল ইভেন্ট হবে টিএইচ। আবার যদি প্রথম কয়েনের ক্ষেত্রে আমাদের সরি, প্রথম টসের ক্ষেত্রে আমাদের আমরা টস করার পরে যদি টি বা টেল পাই এবং তার পরবর্তীতে টস করার পরে টি কিংবা টেল পাই, তাহলে আমাদের সিম্পল ইভেন্ট হবে টিটি। তো আমরা এদের যে প্রবাবিলিটি এটা ধরতে পারি, তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, আমাদের কিন্তু টোটাল নাম্বার অফ যে আমরা ইয়াটা পেয়েছি, টোটাল নাম্বার অফ ইভেন্টস এখানে হয়ে গেল 4টা। তার মানে হচ্ছে প্রথমবার যদি এইচএস পাই, তাহলে এটার প্রবাবিলিটি হবে 1/4। 1/4
ওই চারটার ক্ষেত্রে এরকম অ্যাটলিস্ট ওয়ান হেডের ক্ষেত্রে। এখন যখন আমরা এদেরকে যোগ করব, যোগ করতে হলে আমাদের যোগ করতে হবে অ্যাটলিস্ট ওয়ান হেড। কোনখানে আমরা একটা হেড পেতে পারি? যেমন প্রথমটাতে আমরা একটা হেড পেলাম, তাহলে পি, যেটা ইভেন্ট ই1 সেটা হচ্ছে 1/4। তারপর ই2-র ক্ষেত্রে আমরা দেখলাম সেখানেও আছে এসটি, সো পি2 এটা প্লাস পি3-এর ক্ষেত্রে আমাদের হচ্ছে টেইল এবং হেড আছে, মানে এই তিনটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা মোটামুটি কমপক্ষে একবার করে হেড পাচ্ছি। তো তখন যখন আমরা এগুলোকে যোগ করব, তখন আমাদের প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট গেটিং এ হেড, একদম সব অর্থে একটা হেড পাওয়ার আমাদের তখন সম্ভাবনা হয়ে যাবে 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু 3/4। আচ্ছা, সরি। আশা করি মোটামুটি প্রবাবিলিটি ধারণা আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের মূলত প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মুভ করতে হবে, যেটা শেখাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি কারণে জানেন? সেটা হচ্ছে যে দুনিয়া, পৃথিবীতে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা এআই নিয়ে আপনি যত কাজ করবেন, প্রবাবিলিটির কনসেপ্ট আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট, এটাকে একেবারে মিনিমাম, মানে বেয়ার মিনিমাম অর্থে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রবাবিলিটির ধারণাটা মোটামুটি তাও কি সহজ, এবং আমি চেষ্টা করছি এটাকে সহজ করে এক্সপ্লেন করার জন্য যতটুকু পারি। যদিও বইগুলোতে এটা আরো, মানে আপনারা যদি অ্যাডভান্স লেভেলের বই দেখেন প্রবাবিলিটির উপরে বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা প্রবাবিলিটির উপর, বা এমনি নর্মাল স্ট্যাটিস্টিকের বই, সেখানে প্রবাবিলিটির ধারণাগুলো একটু জট- জটিল করে দেওয়া আছে। আমি তুলনামূলকভাবে সহজ করে আলোচনা করার চেষ্টা করেছি, সো যেন আপনাদের মোটামুটি প্রবাবিলিটির যে কনসেপ্টটা হচ্ছে মাথায় ভালোভাবে লাইফ টাইম থাকে। এই কারণে কিছু এক্সাম্পল রিয়েল লাইফ থেকে এনে এনে কিছু হচ্ছে ব্যাখ্যা করলাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আপনাদের বুধবারে ক্লাসটা নিয়ে একটা জিনিস বলতাম। গত 2 সপ্তাহে, 2-3 সপ্তাহে বুধবারে ক্লাসটা আমি নিতে পারতেছি না এই কারণে, কারণ আমি ওই যখন হচ্ছে আসলে মানে আমার কাজ শেষ হয় তখন বাংলাদেশ সময় আপনাদের রাত্রে 11টা, সাড়ে 11টা বেজে যায়। তো সেই সময়টাতে আসলে ক্লাস নেওয়াটা এটা খুবই অড দেখায়, কারণ আপনাদের অনেকের অফিস থাকতে পারে, অনেকের নানা রকম কাজকর্ম থাকতে পারে। তো আমার এখানে যেহেতু উইকেন্ড, তা আমার মনে হয় এটা শনিবার, আরে আছে, সমস্যা নাই, শনিবারেই থাক। আমি ইন দ্য মিন টাইম ব্যস্ততা শেষ হলো তখন আমরা আমাদের ওই শিডিউল অনুযায়ী মুভ করতে পারবো আর কি। আর গত ক্লাসের রেকর্ডিং আর আজকের রেকর্ডিং আপলোড দিয়ে দিব। গত ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিয়েছিলাম, বাট আমার মনে হয় ওই নেটে ডিস্টার্ব করেছিল বা কি হয়েছিল, যাই হোক, সেটা সেটা আপলোড হয় নাই। তা আমি চেক করে আপলোড দিয়ে দিব, অসুবিধা নাই। আর ম্যাটেরিয়ালস গুলো আমি এখনো গিটহাবে পোস্ট করিনি, কারণ যেহেতু নানা জায়গা থেকে এখনো আসলে পড়াচ্ছি, তাই আহ, এগুলো এখনো পুরোপুরি আমি আপলোড করিনি, বাট গিটহাবে আমি আপলোড করব। মানে এই যে ক্লাসে যে প্রবাবিলিটি ম্যাটেরিয়াল গুলো ডিসকাস করতেছি, আমি সেগুলোর কথাই বলতেছি। ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই থাক। নেক্সট, নেক্সটে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।